পথের কথন অনুষ্ঠান আড্ডায় সকলকে স্বাগতম। আমাদের আজকের এই পথের কথন অনুষ্ঠানের ভেন্যু হচ্ছে ময়মনসিংহের যে ঐতিহাসিক স্থান টাউন হল ময়দান। এই টাউন হল মাঠের মধ্যে যেখানে শহীদ মিনারটি অবস্থিত, ময়মনসিংহের যেটি কেন্দ্রীয় শহীদ মিনার, এটি অবস্থিত টাউন হলে। এই টাউন হল মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। এই বইমেলাটি প্রায় 7 দিন যাবৎ অনুষ্ঠিত হচ্ছে, বহু মানুষের সমাগম এখানে। তো আজকে আমাদের এই পথের কথন আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বুদ্ধিজীবী, প্রাক্তন শিক্ষক, লেখক, গবেষক তপন ছায়া চৌধুরী স্যার। স্যার, আপনাকে স্বাগতম। আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত আছেন, ছাত্র মানুষ, সে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হোসেন মুনিম। মুনিম, আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, এই ভারতবর্ষে মুসলিম লীগ নামক যে রাজনৈতিক দলটি ছিল, সেই রাজনৈতিক দলটির জন্ম কি জন্য দরকার ছিল এবং এই মুসলিম লীগ এই রাজনৈতিক দলটির কার্যক্রম কি ছিল, পাশাপাশি তাদের অর্জন কি ছিল। আবার আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে পাকিস্তান জন্মের জন্য যে মুসলিম লীগ কাজ করেছে, আবার এই পাকিস্তান রাষ্ট্র ভাঙার পিছনেও এই মুসলিম লীগই দায়ী। আবার কথা উঠেছে যে পাকিস্তানের গর্ভেই এই গণতান্ত্রিক বাংলাদেশ নামক রাষ্ট্রটির ভ্রূণ নিহিত ছিল। আমরা এই বিষয়টি আজকে বিস্তারিত জানবো আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা আজকে একটি প্রশ্নের ভিতর দিয়ে আমাদের যে অতিথি তপন স্যারের কাছে এই মুসলিম লীগ সম্পর্কে জানতে চাইবো। স্যারের কাছে একটি প্রশ্নের মাধ্যমে জানতে চাচ্ছি, ভারতবর্ষে মুসলিম লীগের জন্মের প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা, এই সকল বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ অঞ্জন। ঘটনা হচ্ছে যে মুসলিম লীগ জন্মের ইতিহাস বলতে গেলে এর একটু আগে যেতে হবে, খুব একটা অনেক আগে যাওয়া যায়, দরকার নেই। 1885-তে ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ইংরেজদের হাতি ছিল, মানে ইংরেজরাই এটার একটা কংগ্রেস নামক একটা দল প্রতিষ্ঠিত করার জন্য তাদের উদ্যোগ বা তাদের আন্তরিকতাই অধিকতর ছিল। তার কারণটা কি? কারণ এই সময়ে তোমরা দেখবে 1857-তে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ, যাকে আমরা এখন আর সিপাহী বিদ্রোহ বলি না, আমরা বলি ভারতের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম। সেই স্বাধীনতা সংগ্রামের পরে জমিদার এবং উচ্চবিত্ত লোকেরা তারা কিন্তু প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রামের পক্ষে তো ছিলই না, বরং তারা এর বিরোধিতা করেছে। তো তারা ইংরেজরা অত্যন্ত সুচতুর জাতি, তারা জানে যে কি করে তাদের উপনিবেশকে শক্তিশালী করে রাখা যায়। সেই জন্যই তারা একটা চিন্তা করলো যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদেরকে বা বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের স্বাধীনতার পক্ষে তাদের ভূমিকা অন্য যে কোনো জাতির চাইতে অনেক বেশি। তাই তারা চাইলো যে বাঙালিদের মধ্যে রাজনৈতিক দল সৃষ্টি করার, এবং সেই জন্যই দেখা যায় যে এই যে রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস, তার প্রধান হিসাবে, সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি। কেন তাকে করা হলো? যে এইখানে হিন্দু মধ্যবিত্ত সম্প্রদায়কে খুশি করে রাখার জন্য। এইভাবে কাজটি চললো। তো কাজ চলতে চলতে দেখা গেল যে তারা চাইলো কিছু সুযোগ সুবিধারা চাইলো যে আলাপ আলোচনার ভিত্তিতে ইংরেজ সরকার, ব্রিটিশদের কাছ থেকে যদি কিছু সুযোগ সুবিধা আদায় করা যায়। তারা মোটেই সংগ্রামের পক্ষপাতী ছিল না। তো এইভাবে যখন তবুও তারা এর মধ্যে দিয়ে তারা হিন্দুদের জন্য কিছু সুযোগ সুবিধা আদায় করে নিল, তখন মুসলিমরা ভাবলো যে তাদেরও একটা দল থাকা দরকার, কারণ না হলে তারা তাদের দাবি বা অধিকার সেগুলো তুলে ধরা যাবে না। তখন
ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, আগা খান, নবাব মহসিনুল মুলক, নবাব ভিকারুল মুলক, মূলত এই কংগ্রেসেও যেমন ছিল হিন্দু জমিদারদের প্রাধান্য, সেরকম মুসলিম লীগের জমিদার বা নবাবরা তারাও চাইলো যে তারাও একটা দল করবে। সেই দলটা মুসলিমদের প্রতিনিধিত্ব করবে, মুসলিমদের দাবি দেওয়া তুলে ধরবে, না হলে তো হিন্দুরা একচিটিয়া সবকিছু বলে ফেলবে, করে ফেলবে। এই জন্যই তখন নবাব স্যার সলিমুল্লাহর পৃষ্ঠপোষকতায় মূলত ঢাকায় এই সম্মেলনটি হয়। সম্মেলনটি ছিল মূলত মুসলিম শিক্ষা সম্মেলন সম্ভবত। সেইখানে তারা ঘোষণা করে যে জাতীয় মুসলিম লীগ, ভারতের মুসলিম লীগ, এবং তার প্রথম প্রেসিডেন্ট হন সম্ভবত আগা খান। এইখানে একটা জিনিস দেখো, যে এই যে মুসলিমরা আজকের দিনে, মুসলিম সম্প্রদায়েরা, তারা ওই ইসমাইলিয়া সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায় বলে যে এদেরকে মুসলিম বলা যাবে না, কিন্তু দেখা গেল তারা কিন্তু নেতৃত্বে এমন একজনকে নিয়ে আসলো, তিনি কিন্তু আগা খান হচ্ছেন ইসমাইলিয়া সম্প্রদায়ের প্রধান ইমাম, আবার ভারতের একজন অত্যন্ত বড় ধনী ব্যক্তি। আমরা যখন ছোট স্কুলে পড়ি তখনও ভারতের 3 জনকে ধরা হইতো পৃথিবীর 10 জন ধনী লোকের মধ্যে শ্রেষ্ঠ ধনী। যেমন একজন হচ্ছেন আগা খান, আর হচ্ছে আগ্রাবাদের নিজাম, আর বরদার গাইকোয়াড়। এই 3 জনকে ধরা হইতো পৃথিবীর প্রথম 10 জন ধনীর মধ্যে একজন। আগা খানকে তারা কেন নিল? আগা খান একটা মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বে রয়েছেন, তারপর তিনি আবার একজন বিখ্যাত, মানে অত্যন্ত বড় ধনী মানুষ, প্রভাবশালী মানুষ। প্রভাবশালী চেয়ে বড় কথাটা হচ্ছে তিনি বিত্তবান মানুষ। তিনি প্রয়োজনে মুসলিম লীগের যে কোনো অনুষ্ঠানে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন। এইভাবে 1906-এ মুসলিম লীগ গঠিত হয়। এবং মুসলিম লীগ গঠিত হলো আরেকটা কারণে। তখন মুসলিম লীগ চাইলো যে বঙ্গভঙ্গটা যাতে স্থায়ী হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘটনা। মুসলিম লীগ কিন্তু চাইলো বঙ্গভঙ্গটা স্থায়ী রাখার জন্য। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা চাইলো কিন্তু যে তারা দেখলো যে বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য, যদিও লর্ড কার্জন বলছে যে এটা করা হয়েছে শুধুমাত্র প্রশাসনিক কারণে করা হয় নাই, করা হয়েছে মূলত তখন কলকাতা কেন্দ্রিক ব্রিটিশ বিরোধী আন্দোলন ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এবং কলকাতা ছিল তখন ব্রিটিশ ভারতের রাজধানী, সেই জন্যই তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল। আর বাংলা প্রদেশটা যেটা ছিল, এটা খুবই বড় প্রদেশ, বর্তমানের যে ভারতের বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর এলাকা এবং এই অবিভক্ত বাংলা, আসাম নিয়ে ছিল এই বাংলা বঙ্গপ্রদেশ। অতএব তাদের অজুহাত ছিল যে এত বড় প্রদেশটাকে একসাথে শাসন করা, প্রশাসনের মধ্যে রাখা কঠিন। অতএব কিন্তু তাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা ছিল না, মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। কি যে কলকাতা কেন্দ্রিক যে একটা ইংরেজ বিরোধী বিক্ষোভ সংগ্রাম, এটা যাতে দানা বাঁধতে না পারে, এটাই ছিল মূল কারণ। এটা কিন্তু, এবং মজাটা হচ্ছে যে তখন হিন্দুদের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা আন্দোলন সংগ্রামে রত, তারা ঠিক মানে অভিজাত শ্রেণীর সংখ্যাই ছিল বেশি। কিন্তু মুসলিমদের একবারে ছিল না তা না। মুসলিমদের মধ্যে ব্যারিস্টার আব্দুল রসুল, তিনি কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন। কুমিল্লা আশরাফুদ্দিন চৌধুরী, তিনিও কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন। কিন্তু মূলত মুসলিম জমিদারদের নেতৃত্বে মুসলিমরা এর বিরুদ্ধেই ছিলেন। তো তখন এই মুসলিম লীগের যে উদ্দেশ্যটা ছিল, সেটা হচ্ছে ওই কংগ্রেসের মতনই অনেকটা, যে আলাপ আলোচনার মাধ্যমে মুসলিমদের যতটা স্বার্থ সংগ্রহ আদায় করা যায় তাই। তো তাদের একটা স্বার্থ তো হয়ে গেল। যেমন স্বার্থটা কি, ঢাকা এর আগে, বঙ্গভঙ্গের আগে
ঢাকা ছিল মূলত একটা এই সাধারণ জেলা শহর। সেই জেলা শহরটা হঠাৎ করে পূর্ব বাংলা এবং আসামকে নিয়ে যে পূর্ব বাংলা আসাম প্রদেশটি গঠিত হলো, তার রাজধানী হলে তো একটু সুযোগ সুবিধা বেশি পাবেই।